আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায় প্রধান উপদেষ্টা। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে মির্জা ফখরুল। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি। অপারেশন ডেভিল হান্ট গত 24 ঘন্টার অভিযানে গ্রেফতার 1521 জন। 2 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ। হাসান মাহমুদের পরিবারের 70টি ব্যাংক অ্যাকাউন্টে 750 কোটি টাকা লেনদেন। ডিবি পরিচয়ে 75 ড্রাম সয়াবিন বোঝাই ট্রাক ডাকাতি, গ্রেফতার 12। সাইদ খোকন ও তার স্বজনদের 79 ব্যাংক হিসাব জব্দ। হজযাত্রা এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল, ধর্ম উপদেষ্টা। সীমান্তে বিএসএফ এর সিসি ক্যামেরা স্থাপন, বিজেপির প্রতিবাদ। ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিনিয়োগকারীদের উদ্বেগ, এশিয়ার শেয়ার বাজারে পতন। এবং আবারও 66 আরোহী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমকে একথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন। আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি সচিব আক্তার আহমেদ। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ মিলেছে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। যে প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে সেগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস। গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে 1521 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 343 জন এবং অন্যান্য মামলা ও অভিযানে 1178 জনকে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন ড্যামকজা 2 দিনের সফরে ঢাকায় আসছেন। 11 থেকে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফরে থাকবেন তিনি। এ সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস এর মধ্যে সহযোগিতার পর্যায়ে আলোচনা করা। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার এই নির্দেশনা দেন। এই নির্দেশনা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের পক্ষ থেকে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, বেনজির পরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4 মামলা করে দুদক। মামলায় বেনজিরের পরিবারের বিরুদ্ধে 74,13,39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ। স্ত্রী, কন্যা, পরিবারের অন্যান্য সদস্য সহ নামে বেনামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেখে রীতিমতো চোখ যেন কপালে উঠেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের। বাসুসের হাতে আসা ব্যাংক হিসাবে তথ্যে দেখা যায়, হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিজা, জুমাইনা মাহমুদ ও তাদের নামীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে 70টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে পাম অয়েল ও সয়াবিন তেল বোঝাই 2টি ট্রাক ডাকাতির সঙ্গে জড়িত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ও রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 1900 কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত 2টি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। সোমবার রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংখ্যা বিভাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন, তার মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাইদ ও জাবেদ আহমেদের নামে থাকা 79টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গলিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে সাইদ খোকন, তার স্ত্রী ফারহানা সহ অন্যদের নামে থাকা 79টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে দুদক। তাতে বলা হয়, সাইদ খোকন, শাহানা হানিফ ও জাবেদ আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন রয়েছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, হজ যাত্রায় এজেন্সির গাফিলতি থাকলে লাইসেন্স বাতিল ও জরিমানা করা হবে। তিনি বলেছেন, এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এ দায় কোনোভাবেই সৌদি সরকার কিংবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। সোমবার সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার রাতে তারা এই সিসি ক্যামেরা লাগিয়েছে বলে জানায় এলাকাবাসী। এর প্রতিবাদে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। জানা যায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 9S এর 978 নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্লিপটাস গাছে রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ এর ছোট গারলছড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফ কে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে সোমবার এশিয়ার শেয়ার বাজারে বেশিরভাগ সূচক নিচে নেমেছে। ট্রাম্প বলেছেন, যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা স্টিলের উপর 25% ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বসানো হবে। ট্রাম্প আরও বলেছেন, অন্যান্য দেশে যেভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসায় সেভাবে তিনিও পাল্টা শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়ে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবারও ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহন করা একটি নৌকা ডুবে গেছে। আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার উপকূলে ডুবে যাওয়া ওই নৌকায় পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিক ছিলেন। তবে যাত্রীদের অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্মকর্তারা পাকিস্তানি নাগরিকদের বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এক বিবৃতিতে তারা জানান, লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জাওয়ায়া উপকূলের মার্শা ডেলার বন্দরের কাছে নৌকাটি ডুবে যায়। তখন নৌকাটিতে 65 জন আরোহী ছিলেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।